লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। সামান্য ছুতোতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এদেশের সাধারণ মানুষকে। কমান্ডার গ্রেপ্তার করা সবাইকে হিন্দু মুসলমান দুই কাতারে ভাগ করে দাঁড়ালো। জাতীয় রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে। শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওই সব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 8 জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। 9 জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পিছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর 10 জুন 73 স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল। 10 জুন বাইতুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর 1973 সালের 19 জুন ঢাকার প্রশাসন কর্তৃক এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিত মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের ওপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর। মোজাফফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি। বরং 24 জুন মোজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুদদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। 1973 সালের 27 জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়েছে। এই সময় 29 জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের ওপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় এক কর্মচারী। গুরুতরভাবে আহত হয় 2 জন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এ কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমনি সামান্য ছুতোতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এদেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ। লেখায় তিনি 1 সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এ সম্পর্কে তিনি লিখেছেন যে এ খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়, দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কতজন রাজি। এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1. 1971 সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? 2. কজন হত্যাকারী গ্রেপ্তার হয়েছে? 3. কটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সে হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? 4. কারা গ্রেপ্তার হয়েছে? 5. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এ অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠছে, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয়, অথচ একটি অপরাধীরও শাস্তি হয় না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কি করে? এ প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এ প্রশ্ন ছিল দেশের জনগণেরও।
আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের ওপর গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু 1973 সালের 27 জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 55 নম্বর ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেওয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল 21 অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেপ্তার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। 24 অক্টোবর তারা অভিযোগ করেন বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মোজাফফর ন্যাপ 16 অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনী গ্রেপ্তারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেন। 2 নভেম্বর মোজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের ওপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছার ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 30 অক্টোবর নাটোরে ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে। 73 সালের 25 অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শটগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29 নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে উঠে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি ঘটেছিল। 73 সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিংহ ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদেরকে কোনো আদালতেও হাজির করেনি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের 3 জনকে বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17 আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের ওপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেপ্তার করে, গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজের ছাত্র ও আমাকে ধরে নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর রূপে আহত ও অসুস্থ হয়ে পড়েছে। 4-5 দিন পর তারা আবার আমাদের গ্রামের ওপর হামলা চালায়। অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের 2 জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নাই।
তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত 3 ফেব্রুয়ারি 1974 রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সবকিছু তদারকি করছে। আমার সামনে রক্ষী বাহিনীর উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করলো পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদা পানিতেই দাঁড়িয়ে থাকলাম। কমান্ডার গ্রেপ্তার করা সবাইকে হিন্দু মুসলমান 2 কাতারে ভাগ করে দাঁড়ালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশ্মন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেয়া হলো। এই বলে কলিমুদ্দিন ও মোস্তফা নামের 2 জন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনিভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্মনিরপেক্ষতার ধব্জাধারীরা ভণ্ডামির আশ্রয় নিয়েছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তফা সহ 20 জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। 3 জন ছাড়া এরা সবাই পেশায় জেলে। মাছ ধরে কোনো রকমে তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম। সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে। চোখ মুখ ফোলা, হাত পায়ে গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে। গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলেছে, ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের ওপর পা দিয়ে দুদিক থেকে 2 জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে, মই দিয়ে ডলেছে। এদের অনেকের আত্মীয় স্বজন বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম, যারা দিন রাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পায় না, অনাহার দুঃখ দরিদ্রের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাড়ার ঘাড় অবসান হবে কবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, রাহাজানি, শোষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের ওপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন? অবশেষে চরম নির্যাতন আমার ওপরে নেমে এলো। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।